এরপরে নিচের কোনটি সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ? তো ওকে, এরপরে আমরা একটু পড়াশোনা করে আসি তাহলে। দাঁড়াও এক সেকেন্ড। এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। অর্থাৎ SHM। তো সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন যে কোনো কণার সর্বপ্রথম যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে তার সরণ। সরণ, তো সরণের সমীকরণটা কি? সরণের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, এখানে পরিচয়গুলো কি কি? পরিচয়গুলো হচ্ছে এ হচ্ছে বিস্তার, ওমেগাটা কি? কৌণিক কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা বিস্তারটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। এরপরে ওমেগা, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। টি হচ্ছে যে কোনো সময়, ডেল হচ্ছে আদিদশা। আদিদশা মানে যেই অ্যাঙ্গেল থেকে সে যাত্রা শুরু করছে প্রথমে। যদি সাম্যাবস্থান থেকে করে তাহলে ডেলের মান 0, তখন শুধু হবে এ সাইন ওমেগা টি। যদি চূড়ান্ত অবস্থান থেকে বিস্তার থেকে যাত্রা শুরু করে তাহলে হবে এটার মান π/2 বা 90 ডিগ্রি। ওকে, তো সামনে আসবে এইগুলো আরও। এইটাকে ওমেগা এর সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি, ঠিক আছে, সেটা আগে বের করার চেষ্টা করি। আমরা ওমেগা এর সাথে আবার টি এর সম্পর্ক পাবো পর্যায়কালের, ঠিক আছে। তাই এখানে এই দুইটা জিনিসও লিখে রাখি। টি হচ্ছে পর্যায়কাল, এফ হচ্ছে নর্মাল কম্পাঙ্ক, কৌণিক না। এদের ইউনিটগুলোও লিখে রাখি। ইউনিট হচ্ছে মিটার, কৌণিক কম্পাঙ্ক রেডিয়ান পার সেকেন্ড, সময় হচ্ছে সেকেন্ড, আদিদশা এটা রেডিয়ানে, রেডিয়ান এককে কোণ, পর্যায়কাল হচ্ছে সেকেন্ড, কম্পাঙ্ক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1 বা হচ্ছে হার্জ। ঠিক আছে, গেল। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে ওমেগা ইকুয়াল টু 2π/t। পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতক্ষণ সময় লাগে, ঠিক আছে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতক্ষণ সময় লাগে। তাহলে বুঝো টি সময় স্পন্দন সম্পন্ন করে কত? একটা। আর একটা স্পন্দন সম্পন্ন করতে সে পথ অতিক্রম করে কত? সংজ্ঞাই তো এইটা। একটা স্পন্দন কমপ্লিট করতে যেই সময়টা লাগে সেটাই হচ্ছে টি। তাহলে টি সময় স্পন্দন একটি। তাহলে অতএব টি সময়ে
কৌণিক সরণ কত হবে? এখন আমরা বৃত্তাকারের সাথে যদি তুলনা করি, আমরা এটাকে জানি যে বৃত্তাকার গতির, সুষম বৃত্তাকার গতির যে ছায়া পড়ে, সেই ছায়াটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সুষম বৃত্ত গতির ছায়ার গতি হলো SHM। মনে করো এইখান থেকে আমি একটা টর্চ লাইট ফেলে রাখছি, হ্যাঁ, টর্চ লাইট ফেলছি, এখন একটা কণা এই জায়গায় আছে, এইখানে আছে, তাহলে ছায়াটা কোথায় পড়বে? এই পর্দায়, এটা একটা পর্দা, এইখানে পড়বে, এরপরে এইখানে আছে, এইখানে পড়বে, এইখানে আছে, এইখানে পড়বে, এইখানে আছে, এইখানে পড়বে, এইখানে আছে, এইখানে পড়বে, এরকম করতে করতে যখন এইখানে পৌঁছাবে তখন কোথায় পাওয়া যাবে ছায়াটা? এইখানে না? আবার যখন ব্যাক করবে তখন এইখানে, দেখো এইখান থেকে লাইট জ্বালানো, তো যখন ব্যাক করবে লাইটটা কি, যত তুমি এইখান থেকে আসতেছে একদম একদম সমান্তরাল সরল রেখা এরকম করে যাইতেছে লাইটটা একদম সব সমান্তরাল। এই যে লাইটটা আছে পয়েন্টটা ওঠানামা করতেছে, পয়েন্টের সাথে লাইটটাকে আমরা ওঠানামা করতেছি যেন এই বিন্দুর ছায়াগুলো পর্দায় একদম লম্বভাবে পড়ে, ঠিক আছে? তারপর যখন এইখানে, তখন ছায়া এইখানে, আবার এইখানে, এরকম করে ব্যাক সাইডেও এরকম করে চলতেই থাকবে। অর্থাৎ বিন্দুগুলো বারবার এইখানে 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 পাবো। তার মানে কি, একবার সে এইখান থেকে এইখানে গেল, তারপর আবার এইখান থেকে এইখানে আসলো, তারপরে আবার এইখান থেকে এইখানে আসলো, তারপর আবার এইখান থেকে এইখানে ব্যাক গেল। এইটুকুর যে টাইমটা, এইটাই হচ্ছে এক পর্যায়কাল বা একটি স্পন্দন। ঠিক আছে? তাহলে একটা স্পন্দনে বৃত্তটা কত পথ অতিক্রম করলো? পুরো 2π না? সেই কারণেই আমরা টি সময়ে কৌণিক সরণকে কত বলবো? টি সময়ে কৌণিক সরণকে বলবো হচ্ছে 2π। ঠিক আছে? তাহলে অতএব একক সময়ে কৌণিক সরণ কোনটা হবে? 2π/t। এবার একক সময় কৌণিক সরণ সেটাই কি কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, তাই না? এই জন্যই 2π/t = হচ্ছে ওমেগা। এইবার টিকে আরেকটা ফরম্যাটে লেখা যায় কিভাবে? টি এর সাথে সম্পর্ক হচ্ছে t = 1/f। এই মানটা বসাই দিলে ওমেগা = আসবে 2πf। তাহলে এই কয়েকটা ফর্মুলা যদি আমরা পারি তাহলে দেখবো আমাদের সব ক্লিয়ার। এবার আসি, আমরা এক্সকে দেখছি, তাহলে এবার বেগ কি হবে? বেগ v = কি হয়? dx/dt। তাহলে আমরা dx/dt কে কি লিখতে পারি? ddt of a sin ωt প্লাস ডেল। এবার সাইন ওমেগা টিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাবো? a ওমেগা cos ωt প্লাস ডেল। এই জন্যেই ভি এর ইকুয়েশন হচ্ছে ওমেগা a cos ωt প্লাস ডেল। এটার আরও সমীকরণ আছে। কি সমীকরণ? দেখো, v = ওমেগা a, এখানে a দাঁড়াও এ থাকলো, কস এইটাকে cos ωt প্লাস ডেলকে √ cos² ωt প্লাস ডেল বলা যাবে? অবশ্যই যাবে। এরপরে v = ওমেগা a cos² থিটা মানে কি 1 - sin² থিটা, 1 - sin² ωt প্লাস ডেল √ এরপরে ওমেগা a। এইবার এটাকে তুমি ভিতরে গুণ করে দাও, ভিতরে গুণ করে দিলে এখানে কি আসবে?
ওমেগা রুট ওভার এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। ওমেগা কমন নিলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবার ওমেগা এ স্কোয়ার মাইনাস এইটাকে কি বলা যাবে, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, একবারে পুরোটার উপরে স্কোয়ার। এবার দেখো তো এই জিনিসটা পরিচিত পরিচিত লাগে না? এটা কি ছিল বলো তো, ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটাও একটা হচ্ছে ভি এর সূত্র। ওকে, যেমন খুশি তেমন ইউজ করব। তাহলে বলো তো এইখানে ভিটা ম্যাক্সিমাম কখন পাওয়া যাবে? ভি ম্যাক্সিমাম কখন হবে? ভি ম্যাক্স তখনই হবে যখন এক্স ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ সাম্যবিন্দুতে। সাম্যবিন্দুতে, ওকে। আর এবং মানটা কত হবে? ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, ঠিক না? তার মানে ধরো একটা পেন্ডুলাম এইখান থেকে যাত্রা শুরু করলো, করে করে এইখানে আসলো। যখন যাচ্ছে তার সরণটা কোন দিকে? সরণটা হচ্ছে এই দিকে, সরণ ভেক্টর এদিকে। এবার যখন সে এইখানে পৌঁছাবে তখন তার বেগ হয়ে যাবে 0। দিস ইজ অবভিয়াস। কারণ কি, এইখানে এক্স ইকুয়াল টু এ না, কারণ এই যে দূরত্বটা, এই দূরত্বটাই তো হচ্ছে এ, যার কারণে এখানে ভি ইকুয়াল টু হয়ে যাবে ওমেগা এ, ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 0। এই জন্য সর্বোচ্চ অবস্থানে ভি হয়ে যায় 0। আর এইখান থেকে আবার যখন মিডিল অবস্থানে আসবে তখন এক্স এর মান 0, তখন এইখানকার ভিটা হবে ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো এবার একটু ত্বরণ নিয়ে পড়াশোনা করি। ত্বরণ, ত্বরণ এ ইকুয়াল টু কি, ডিভি বাই ডিটি। এবার ভি এর মান কি পাইছি আমরা, ওমেগা এ কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এবার এটা কি হবে, ওই কজ স্কোয়ার কেন, ওমেগা এটা বাইরেই থাকবে কনস্ট্যান্ট যেহেতু। আবার ওমেগা টি এইখান থেকে ওমেগা একটা বের হয়ে আসবে, আর কসকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়, মাইনাস সাইন। দ্যাটস ওয়াই এইখানে আসবে মাইনাস ওমেগা এ তো আছেই, আরও আসবে ওমেগা, তারপরে আসবে কসকে করলে মাইনাস সাইন, মাইনাসটা এই জন্য সামনেই দিয়ে দিছি, সাইন ওমেগা টি প্লাস ডেল ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এইবার দেখো তো এই জিনিসটা কি লাগে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স না? বুঝতে পারছো? এই জন্যই এর ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। ওকে, রিজনটা কি, রিজনটা বুঝো। ধরো ক্লাস রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ। রিজনটা খেয়াল করি, বস্তু কণা এইখানে আছে, পেন্ডুলাম এইখানে ঝুলে আছে, তুমি একে বাড়ি দিলা, মনে করো সেই রকম একটা পজিশনে আসলো। এই পজিশনে আসলে জি তাকে এইদিকে ক্রিয়া করবে না, জি নিচের দিকে, জি নিচের দিকে ভূমিকা রাখবে, তাই না? এইদিকে
এইখানে সে যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে এই দিক বরাবর কি হবে, এইটাও আলফা হবে, যার কারণে এইদিকে বরাবর থাকবে mg cos আলফা, আর এই দিক বরাবর কে থাকবে mg sin আলফা। এই mg cos আলফা তো এখানকার টান বল দিয়ে আলিফাই হয়ে যাবে, t = mg cos আলফা। কিন্তু এইটা কি, এইটা তার প্রত্যয়নী বল রূপে কাজ করবে না। আর প্রত্যয়নী বলের কাজ কি, প্রত্যয়নী বলের কাজই হচ্ছে বস্তু যেদিকে সরণ হচ্ছে আমার কাজ হচ্ছে আমি তাকে এইদিকে টেনে ধরবো, আমি ওকে যাইতে দিব না, আমি ওকে যেতে দিব না। ওইদিকে যাইতে যাচ্ছে, যে আমি ওকে বলবো না তুই যাস না, না তুই যাস না, কিন্তু ও তো তাও যাবে, কারণ কি ওর একটা বেগ আছে, এই বেগের কারণেও সামনে যাবে। কিন্তু আমি এই দিকে ত্বরণ প্রয়োগ করতেছি, এই দিকে ত্বরণ প্রয়োগ করতে আসি, যার কারণে সে যাইতে যাইতে একটু স্লো হয়ে যাবে। প্রথমে দ্রুত দ্রুত পাস করলো, করার পরে স্লো 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 স্লো, এই যে এক সময় গিয়ে থেমে যাবে, এখানে গিয়ে থেমে গেছে। এইবার ত্বরণটা তো এইদিকেই আছে, যার কারণে সেইবার আবার এইদিকে আসতে শুরু করবে, এবং যেহেতু ত্বরণ এইবার এইদিকেই, সেহেতু তার বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। পেয়ে যখন আবার মিডিল পয়েন্টে আসবে, মিডিল পয়েন্টে এসে তার কি হয়ে যাবে, বেগটা সর্বোচ্চ। এখন বেগটা সর্বোচ্চ হইল, মিডিল পয়েন্ট থেকে যখন সে একটু এইদিকে সরে যাবে, তখন প্রত্যয়নী বলটাও নিজের ডিরেকশনটা চেঞ্জ করে এই যে এইখানে যখন আসবে, তখন এমজি সাইন আলফাটা এইদিকে ক্রিয়া করবে, সে আবারও নিজের ডিরেকশন পরিবর্তন করে এই যে বেগ এইদিকে আর ত্বরণ এইদিকে, তখন এই যে বেগ এইদিকে, মাঝখানটা দ্রুত পাস করলো, কিন্তু এ না যাইস না যাইস না যাইস না যাইস না, কিন্তু এ তো তাও যাবে, কারণ ওর একটা ইনিশিয়াল বেগ তো আছে, সেইখানে গেল। এখন এ ত্বরণ প্রয়োগ করতে আছে এইদিকে ত্বরণ, আর এর বেগটা এর সাপেক্ষে তখন কি এটা মন্দন না, ও যাইতে যাচ্ছে কেউ ওকে বাধা দিয়ে টেনে ধরতেছে, তাহলে এটা হচ্ছে মন্দন, যার কারণে সে গিয়ে এক সময় এইখানে এসে থেমে যাবে। ঠিক আছে, থেমে গিয়েও কি এখন কি ত্বরণটা তাহলে অন্য ডিরেকশনে যাবে না, ত্বরণের কাজ তো এইদিকেই, সে এইদিকেই টানতেছে, যার কারণে তার বেগ এইবার আস্তে আস্তে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে মাঝখান মিডিল পয়েন্টটা পার করে যাবে, করার পরে আবারও ত্বরণ এইদিকে, তারপর আবার আগের জিনিসের রিপিটেশন ঘটবে। ঠিক আছে, এই জন্যেই আমরা তিনটা পজিশন খেয়াল করব। এটা হচ্ছে সাম্যবিন্দু, সাম্যবিন্দু, এইটা হচ্ছে x = a, এটা হচ্ছে বিস্তার পয়েন্ট বা সর্বোচ্চ বিন্দু, এইটা হচ্ছে নেগেটিভ বিস্তার, বিস্তার। ঠিক আছে, সে যখন এই পয়েন্টে থাকবে তখন তার x এর মান 0, v এর মান ওমেগা এ বা ভিটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, এবং ত্বরণটা a = 0, কারণ দেখো এখানে বসায় দেয় সমীকরণে x এর মান 0 বসাইলে সেই বিন্দু ত্বরণ শূন্য। একটু যখন আগায় যাবে দেখো মাইনাস আছে, তার মানে ত্বরণ বিপরীত দিকে লাগা শুরু করবে। এইখানে এসে এক্সটা ম্যাক্সিমাম হয়ে গেছে, কারণ সরণের ম্যাক্সিমাম মানই তো তার বিস্তার, তাই না, সর্বোচ্চ যেটা সরণ হয় সেটাই বিস্তার। ভিটা হয়ে গেছে 0, কারণ কি না থামলে তো সে আরও যাইতো, নিশ্চয়ই এইখানে সে থেমে গেছে, না থামলে তো গতি জড়তার কারণে আরোই যাইতো, তাই না। আর এর মান কি, এর মানও হবে ম্যাক্স, এবং সেটা হবে ω²x, ω²a, এবং আমরা মডুলাস ধরে করলাম, মাইনাসটা অ্যাভয়েড করলাম। ঠিক আছে, তাহলে এ ম্যাক্স কি বলতে পারি, এ ম্যাক্স = ω²a, শুধু মডুলাস ধরে নিলাম, মডুলাস অফ এ ম্যাক্স = হচ্ছে ω²a। ঠিক আছে, মডুলাসটা এইখানে দেওয়া উচিত। ওকে, এইবারও এই পজিশনে এসেও সেম, এই পজিশনের জন্য সেম, x = মডুলাস অফ x = a হবে, মডুলাসটা নিচ্ছি, তারপরে v = 0 হবে, আর মডুলাস অফ a হবে হচ্ছে ω²a। এবার আসো আমরা ফাইনাল সমীকরণটা কি পাচ্ছি,
সমীকরণটা পাচ্ছি এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এবার এ কি দেখো, চিন্তা করো, ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, আবার এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটিকে আমি এরকম করে বলতে পারবো না ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি, এই জিনিসটাকে বলা হয় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে আমরা ত্বরণকে এখানে এখন লিখবো হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে এসএইচএম এর ব্যবকলনীয় সমীকরণ। সমীকরণ আমাদের কাজ কি, আমরা এখান থেকে সর্বপ্রথম কি করব, এ এর সহগকে মুক্ত করে নিব। এ এর সহগ যদি থাকে বাদ দিয়ে দিব, তারপর এখানে এক্স এর সহগ যে থাকবে এক্স এর সহগকে ওমেগা স্কোয়ার রূপে লিখে এখন এখান থেকে ওমেগা এফ টি সবই বের করা যাবে, যাবে না? তো সামনে ম্যাথ দেখি আমরা। এই দেখো, নিচের কোনটি সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ? কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, এটা পড়েই আসছে এর আগে। এই যে দেখো, বর্ণিত সরল সন্ধিত গতির কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে আসো, সমীকরণ এটা দেওয়া আছে 8 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 200x ইকুয়াল টু 0। বলছিলাম তো এই সহগটা রাখা যাবে না, সহগ মুক্ত করতে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারকে। ঠিক আছে, তাহলে করো, করলে কি আসবে? করলে আসবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 200/8 এক্স ইকুয়াল টু 0। এখন তাহলে এই জিনিসটাই কি ওমেগা স্কোয়ারের মান না? অত ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 200/8 ইকুয়াল টু 25। তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 5 এবং ইউনিটটা কি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এইটাই তো কৌণিক কম্পাঙ্ক, তাই না? তাহলে এটা হচ্ছে শুধু 5 রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে এইটা সমীকরণে কৌণিক কম্পাঙ্ক কত একক? তাহলে বুঝো কৌণিক কম্পাঙ্ক কেমনে বের করব? এই সহগটাকে শুধু সরাই দিতে হবে, এই সহগটা শুধু ভাগ করে দেবো। দাও, ভাগ করে দাও। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 180 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 180/5, তো তাহলে আসবে হচ্ছে 20, 40, 36। তাহলে ওমেগা ইকুয়াল টু √36 ইকুয়াল টু 6। ইউনিটটা কি রেডিয়ান পার সেকেন্ড। উত্তর হচ্ছে 6। ওকে, ক্লিয়ার? মানুষ ভুল করে কি করবে, এই √180 লিখবে। √180 তো হবে না, কি হবে? √180 ডিভাইডেড বাই 5, এই 5 দিয়ে ভাগ করে দিতে হবে।